15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছি, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সাথে খোলসের যে সম্পর্ক, তোমার সাথে কলকাতার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পর এই সমুদ্র ধারে দাঁড়িয়ে জানতে পারছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধও আছে। তাই সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। আমার যে রূপ আছে সেটা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। তোমাদের ঘরের বউয়ের জন্য যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশিই দিয়ে ফেলেছে। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? অতএব সে আমি ক্ষমা করল। আমার আর একটা জিনিস তোমাদের ঘরকন্দার বাইরে ছিল, তোমরা কেউ সেটা জানোনি। আমি 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 লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাস যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্তর্মহলের পাঁচিল ওঠে, সেইখানে আমার মুক্তি। সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করোনি, চিনতেও চাওনি। আমি যে কবি, সে আজ 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। আমার মেয়েটা জন্ম নিয়েই মারা গেল। আমার বসে সঙ্গে যাওয়ার জন্য ডাক দিয়েছিল। মা হবার দুঃখটুকু পেলুম, মা হবার মুক্তিটুকু পেলুম না। বিধবা মায়ের মৃত্যুর পর আমার বড় জয়ের বোন বিন্দু তার ক্ষুদ্র ভাইদের অত্যাচারে যেদিন আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে আশ্রয় নিলে, সেদিন তোমরা ভাবলে এটা আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করবো বলো? দেখলাম তোমরা সকলে মনে খুব বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যে এই অসহায় মেয়েটির পাশে আমার সমস্ত মন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে সে আশ্রয়, সে কত বড় অপমান। দায়ে পড়ে তাও যাকে স্বীকার করতে হয়।
থেকে এক পাশে ঠেলে রাখা যায়, বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজে আমার কাজটা সহজ হলো না। কয়েকদিন আমার কাছে থাকতে না থাকতে তার সমস্ত ঘায়ে লাল লাল কিসব উঠলো। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে, ও মা, ও তো বসন্ত। কেননা ও যে বিন্দু। কিছুদিন যেতে না যেতে তার গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে। নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। আর যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি বাড়ি তল্লাশি হতে লাগলো, তোমরা ওরা এসে সন্দেহ করে বসলে, বিন্দু পুলিশের পোশাক হয়ে চল। আর যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে যে বিন্দুর কোন রকম হাত ছিল, এ কথার আভাস দিতে তোমরা লজ্জা বোধ করলে না। তার কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ ছিল বিন্দু। বিন্দুর মতো মেয়েকে এতখানি আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি ঠেকলো। এ নিয়ে খুঁতখুঁত খিটখিটের অন্ত ছিল না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে চলেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। অবশেষে নিজের চেষ্টায় বিন্দুকে বিয়ে করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হল। বর কেমন জানি, শুনলাম তো সকল বিষয় ভালো। এদিকে বরপক্ষীয়রা বিন্দুকে দেখতে আসার নাম পর্যন্ত করে না। কিন্তু বিন্দুর কান্না আর থামতে চায় না। তার যে কি কষ্ট সে আমি জানি। একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে যাবে, ওর কি দশা হবে, সে কথা ভাবতে গেলে প্রাণ কেঁদে ওঠে। বিন্দুর জন্য সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু বিয়ে বন্ধ হোক এত বড় কথাটা বলার সাহস আমার হলো না। বলছিলুম
যে বরের বাড়িতেই হওয়া চাই, সেটাই তাদের কৌলিক প্রথা। বিন্দুর বিয়েতে যদি তোমাদের কিছুমাত্র ক্ষতি হয়, সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। আমি আমার কিছু কিছু গয়না দিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি দিদি দিদি, তোমরা তাহলে আমাকে নিতান্তই ত্যাগ করলে? না না বিন্দি, না, তোর যেমন দশাই হোক না কেন, তোকে আমি শেষ পর্যন্ত ত্যাগ করবো না। আমাকে দেখে আমার পা দুটো জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলে। বিন্দুর স্বামী পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি শাশুড়িকে জমের মতো ভয় করেন। শাশুড়ি তার প্রচন্ড, রাগলে জ্ঞান থাকে না। সেও পাগল, তবে পুরোটা নয় বলি আরো ভয়ঙ্কর। বিন্দুকে রাত্রে স্বামীর ঘরে ঢুকতে হলো। স্বামী রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর সমস্ত শরীর যেন কাঠ হয়ে গেল। অনেক রাত্রে স্বামী যখন ঘুমিয়েছে, সে অনেক কষ্টে পালিয়ে এসেছে। ওদিকে বিন্দুর ভাসুর বাইরে এসে ভীষণ গোলবা দিয়েছে। সে বলছে সে নাকি থানায় খবর দেবে। আমি স্পর্ধা করে বলল, দিক থানায় খবর। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছে, তখন বিন্দু বিন্দু আপনি বাইরে এসে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এই বাড়িতে যদি সে থাকে, তবে সে আমাকে ভীষণ বিপদে ফেলবে।
আমার ছোট ভাই শরৎ কলকাতা কলেজে পড়ছিল। সব রকমের ভলেন্টিয়ারি করা, ব্রিগেড পাড়া, ইঁদুর মারা, দামোদরের বন্যা ছোটা, এই সব কিছুতেই তার এত উৎসাহ যে উপর ঝুপুরি দুবার ম্যাট্রিকে ফেল করেও সে কিচ্ছু মাত্র দমে যায়নি। শরৎ আমাদের বাড়ি আসা যাওয়া করে, এ তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল, ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন কোন রাজনৈতিক মামলায় পড়বে আমাদের সাথে জড়িয়ে ছাড়বে। সেই জন্য শরৎকে আমি ঘরে ডাকতাম না, ওর ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিত। আমি শরৎকে ডেকে বললাম, শরৎ শরৎ, বিন্দুর খবর আমি যাতে পাই, তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, আর লিখলেও সে চিঠি আমি পাবো না। শুনলাম বিন্দু আবার পালিয়েছে। শরৎ ছুটলো খবর নিতে, ফিরে এসে জানালো বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তক্ষুনি তাকে আবার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, কিন্তু কিচ্ছু তো করবার নেই। খুড়িমা, তোমাদের খুড়িমা তীর্থ করতে শ্রীক্ষেত্রে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছে। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ ধর্মে এমন মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিচ্ছু মাত্র আপত্তি করলে না। বুধবারে আমার যাবার দিন, রবিবার সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললাম, শরৎ, বুধবার তোকে যেভাবেই হোক বিন্দুকে পুড়ে যাবার গাড়িতে তুলে দিতে হবে। কোনো ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে সোজা পুরী পর্যন্ত পৌঁছে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যের সময় শরৎ আবার এলো, তার মুখ থেকে আমার বুকটা দমে গেল। কি শরৎ, শুরু করতে পারলি না? কাজ করাতে পারলি না? আর তার দরকার নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মরেছে। যাবার আগে তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছে। সে চিঠি ওরা নষ্ট করেছে। বিন্দিটা এমনি পোড়া কপাল, মরে গিয়েও দেশ শুদ্ধ লোককে চটিয়ে দিয়ে গেলে। বলতে লাগলে কাপড়ে আগুন লাগিয়ে মরাটা মেয়েদের একটা ফ্যাশন। তোমরা বুঝি সমস্ত নাটক।
আমি তীর্থে এসেছি। ইন্দুরার আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বলেছে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ করতে পারে। যদি না তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও মোটের ওপর এমনি করেই আমার দিন চলে যেত, এবং আমি আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকে দোষ দেওয়ার চেষ্টা করত। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই। আমাদের চিঠি সেজন্যই নয়, কিন্তু আমি আর তোমাদের 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। তোমরাই যে কেবল আপন দস্তুর দিয়ে ওর জীবনটা পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুঁড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামী প্রবঞ্চিত স্ত্রী নয়। সেই মৃত্যুর মধ্যে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে প্রথম যেদিন আমার জীবনের চোখনা পাড়ে বাজলো, সেদিন প্রথম আমার বুকে যেন শের এনে দিল। পিতাটাকে জিজ্ঞাসা করলো, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তোমার বিশ্ব জগৎ তাই ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই নাম দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি এইটুকু অন্তর্মহলের চৌকাঠ পেরোতে পারিনি। কত তুচ্ছ, কত তুচ্ছ মানে প্রতিদিনের বেঁচে থাকা, কত তুচ্ছ। এর সমস্ত বাধা নিয়ম, বাধা বলি, বাধা অভ্যাস, এর সমস্ত বাধা মার। শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনের হবে জীব, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখেছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটা তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাড়ি এসে দেখি আমার গৌরব আর রাখবার জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে দেখছে। এইবার মরেছে মেজবউ।
তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? অমন করব না। আচ্ছা আচ্ছা, মীরাবাই তো মেয়ে মানুষ ছিলেন, তার সে কোনো কিছু কম ভারী ছিল না। তাকে তো বাঁচার জন্য মরতে হয়নি। মীরা তার গানে বলেছিলেন, ছাড়ুক বা, ছাড়ুক মা, ছাড়ুক, যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল প্রভু। এই লেগে থাকাই তো বেঁচে থাকা।